এই জাতির সূর্য সন্তান। রাজনীতি হলো দাবা খেলা। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি। এখানে ডালিম কোনো বিষয় নয়, ডালিম একজন খুনি। সুদীর্ঘ 50 বছর পর তিনি প্রকাশ্য হলেন। আসলে একটু ভুল বললাম, তিনি ঠিক প্রকাশ্য হননি, তবে কোনো এক গোপন স্থান থেকে নিউ ইয়র্ক ভিত্তিক একজন ইউটিউবার ইলিয়াস হোসেনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, লম্বা সাক্ষাৎকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা বলেছেন এবং খায়েশ প্রকাশ করেছেন যে বাংলাদেশে ক্রমান্বয়ে চতুর্থ বিপ্লব ঘটবে এবং সেখানে তিনি যদি তার অভিজ্ঞতা জ্ঞান দিয়ে ভূমিকা রাখতে পারেন তাহলে তার ভাষায় তিনি তা থেকে একটুও পিছপা হবেন না। দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে টের পেয়ে গেছেন আমি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের সাক্ষাৎকার বিষয়ে কথা বলছি। আপনারা ইতিমধ্যে খুব সম্ভবত সাক্ষাৎকারটি দেখে থাকবেন। চলুন এই সাক্ষাৎকারের বিভিন্ন পর্ব নিয়ে একটু কথা বলা যাক। ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না। সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন। ভিতরের খবর তো আর সাধারণ মানুষ দেখেনি। আসলেই বিএনপি নেতৃবৃন্দ বরাবরই বলে আসছেন যে শেখ মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন না, কিন্তু মেজর ডালিমের এই সাক্ষাৎকারে ঐতিহাসিক সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হয়েছে যে জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়টি সম্পর্কে মেজর ডালিমের ভাষ্যমতে 1971 সালে বঙ্গবন্ধুকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয় এবং একেবারে প্রথম অবস্থা থেকেই কোরআনে হাত রেখে জিয়াউর রহমান তাদের সাথে সম্পৃক্ত হন। উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি আছেন। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম। জিয়াউর রহমানের আমলে শোনা যায় 15টিরও অধিক খুন হয়েছিল এবং জিয়াউর রহমান কঠোর হস্তে সেসব খুন দমন করেছেন, অবশ্য শেষ পর্যন্ত পারেননি। আমরা কেবল জানি কর্নেল তাহেরের ফাঁসির বিষয়টি, কিন্তু এর বাইরেও জিয়াউর রহমানের শাসনামলে কয়েক হাজার আর্মির মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। যারা এগুলিকে গালগল্প মনে করেন তারা ডালিমের মুখেই শুনুন। তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। বঙ্গবন্ধু বিরোধীদের আরেকটি ছড়ানো গুজব হচ্ছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন। এ বিষয়ে আমরা ডালিমের বক্তব্য এখন শুনব। করবেন ইউটিউবার ইলিয়াস হোসেন কিভাবে ডালিমকে প্রশ্নটি করেছে। প্রশ্নকর্তার কাছ থেকে উত্তর শোনার আগেই সে রায় দিয়ে দিয়েছে। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা। না, গাজীপুর তো নিজে কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। সভ্য সমাজে নাকি জাতির পিতা বলতে কিছু নেই। বোঝাই যায় মেজর ডালিম সভ্য সমাজ, সভ্য জাতি সম্পর্কে কিছুই জানে না। অবশ্য অনেকে এও বলতে পারেন যে পৃথিবীর অসভ্যতম ঘটনার হোতা মেজর ডালিমের কাছ থেকে কি আমাদের সভ্য সমাজ সম্পর্কে শিখতে হবে? এ যুগে যে কোনো বিষয় গুগল করলেই জানতে পারা যায়। ট্রুথ হচ্ছে বিভিন্ন দেশে জাতির পিতা রয়েছে, গুগল করলেই সহজেই জানতে পারবেন। তারপর আমি উইকিপিডিয়ার একটা এন্ট্রি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমেরিকাতে ফাউন্ডিং ফাদার্স বা জাতির পিতা কয়েকজন,
থমাস জেফারসন, জেমস মেডিসন, বেন ফ্রাঙ্কলিন, আলেকজান্ডার হ্যামিল্টন এবং আরও কয়েকজন। ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী। পাকিস্তানেও জাতির পিতা রয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহকেও কায়েদে আজমের পাশাপাশি বাবাই আজম ও বলা হয়, অর্থাৎ জাতির পিতা। ডালিমের ভয়াবহ অজ্ঞতার আরেকটি উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে, যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে, এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং ভারতের বাইরেও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতকে প্রভাবিত করেছেন। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা আনন্দ সামারাখুন, যিনি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই জাতীয় সঙ্গীতের কথাগুলিকে প্রভাবিত করেছিলেন। পুরারূপে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ছিল। আরেকটি ব্যাপার, হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আবারও ডালিমের অজ্ঞতার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে হিন্দু ছিলেন না। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা ব্রাহ্ম দর্শনে বিশ্বাস করতেন, যেখানে মূর্তি পূজার উপাসনা করা হয় না। ব্রাহ্ম ধর্মে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। মেজর ডালিম বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভারতীয় নাগরিক। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান 1941 সালে, অর্থাৎ ভারত পাকিস্তান সৃষ্টি হওয়ার আগেই, এবং 1947-এর আগে আমরা সবাই ভারতীয় ছিলাম। মূল কথা হচ্ছে এখানে হিন্দু মুসলমান কে, এটা বড় কথা নয়। বাঙালিদের প্রথম স্বাধীন রাষ্ট্র 1971 সালে সৃষ্টি হয়। একজন বাঙালি মনীষীর লেখা গানকেই জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়েছে। ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারেও এ প্রসঙ্গে বঙ্গবন্ধু এ প্রসঙ্গে বলেছেন যে 71 সালের 7ই মার্চ স্বতঃস্ফূর্তভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়া হয়। ভৌগোলিক এলাকা 56,000 বর্গমাইল, জয় বাংলা জাতীয় স্লোগান, পাকিস্তানি সৈন্যরা আমাদের শত্রু, বঙ্গবন্ধু সর্বাধিনায়ক এ রাষ্ট্রের, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত। একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে 16ই ডিসেম্বরের আগে এগুলি ডিসাইড করেছে পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করব। এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি। ব্যাপারটা এমন যেন যে 71 সালে যেসব নারী নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হয়েছিলেন এবং সম্ভ্রম হারিয়েছিলেন, যেন তারা জনসম্মুখে এসে বলবেন যে পাকিস্তানিরা তাদের সম্ভ্রমহানি করেছে। কন্ট্রাডিকশন লক্ষ্য করুন। ডালিম সাক্ষাৎকারের একেবারে প্রথম দিকে বলেছে যে 1971 সালে পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে। যখন পাকিস্তান আর্মি 25-26 রাতে জেনোসাইড চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা, সেই ডালিমে কিন্তু শেষের দিকে ইলিয়াসের এই অদ্ভুত প্রশ্নের উত্তরটি দিয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। সে বলেছে তার জানা মতে মাত্র 2 জন নারী সম্ভ্রম হারিয়েছিলেন। আমি জানি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কিংবা মুক্তিযুদ্ধে নির্যাতিত বাঙালি নারীদের সংখ্যা নিয়ে তারাই তোলে যারা মুক্তিযুদ্ধে যারা আদৌ বিশ্বাসই করে না, জামাত, অন্যান্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠী।
এই ব্যাপারে আমি জানি আপনাদের কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, তবু আমেরিকার এনবিসি নিউজ মিডিয়ায় এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। What did happen there will never be forgotten by the people of Bangladesh, especially the women. It is the women who are silent, women like Saira. She is 16 years old, a widow, and pregnant with the child of a Pakistani soldier. Since January, many of the women ravaged by the Pakistani troops have been living in this house. They're being cared for by a government-sponsored women's rehabilitation group. Almost all of the women here are pregnant. They are very young, some only 13 years old, were held prisoner by the Pakistani troops in the army barracks. For weeks, each day and each night, they were forced to submit to whatever the soldiers demanded. This is Rushanara, 14 years old and 7 months pregnant. She was abducted from her home in Dhaka and taken to the army barracks where she remained for 3 months. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Sheikh Mujibur Rahman has said that these women are heroines. But politics, the war, and even the liberation are not really the concerns of these women. They are the innocent victims of war, and the children they bear will share in their grief. This is Liz Trotta, NBC News, in Dhaka, Bangladesh. Many of the soldiers who attacked those women are among the 100,000 Pakistani prisoners of war held by India. বঙ্গবন্ধু সরকারকে ব্যর্থ করার, বঙ্গবন্ধুকে উৎখাত করার, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার পালা শুরু হয় সেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। স্বাধীনতা যুদ্ধ তো করবই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। স্বাধীনতার যুদ্ধ তো করবই, স্বাধীনতার পর আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব। সেই কর্মসূচি কী ছিল? ডালিমের মুখ থেকেই আমরা শুনলাম সেই কর্মসূচি ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তারা তথাকথিত সেনা পরিষদ গঠন করে, যেখানে জিয়াউর রহমান কোরআনের উপর হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন সেনা পরিষদের সাথে তিনি জড়িত থাকবেন এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে তিনি সহমত পোষণ করেন। রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না। he was a casualty. রাইট। খুবই ইম্পর্টেন্ট কথা, হি ওয়াজ এ ক্যাজুয়ালিটি। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে তাদের যে বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সেখানে শেখ মুজিবকে সফল হতে দেয়া যাবে না, তার পতন অনিবার্য ছিল। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। ডালিমের ডাহা মিথ্যার আরেকটি জলজ্যান্ত উদাহরণ। 1975 সালের 15ই আগস্ট রাত্রের অন্ধকারে ঘুমন্ত রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদের এবং তার আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করা হয় এবং প্রতিটি ঘরে গিয়ে খুঁজে খুঁজে বের করে এনে বাহিরে এনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সেদিন হত্যা করা হয়েছিল তার 11 বছর বয়সী শিশু রাসেল সহ, বেগম মুজিব সহ তাদের পরিবারের সকল সদস্যদের। সেখানে ঘাতকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কর্নেল সাফায়েত জামিল। তো সেখানে দুই পক্ষ বলে কিছু ছিল না, এক পক্ষই ছিল
খুনিপক্ষ যারা গার্ড ছিল তারাও নিহত হয়। প্রায় অরক্ষিত অবস্থায় এই বাড়িতে বঙ্গবন্ধু বসবাস করতেন। তিনি গণভবনে থাকতে চাননি, কারণ তার বিশ্বাস ছিল বাঙালিরা কখনো তাকে মারবে না। ইলিয়াস কিন্তু এতগুলি প্রশ্ন করেছে, তার একবারও তার মনে প্রশ্ন আসেনি সেই প্রশ্নটি মেজর ডালিমরা, ফারুক রশিদরা যদি ধরেও নেওয়া যায়, তাদের অভিযোগ ছিল শেখ মুজিবের বিরুদ্ধে। কেন তারা হত্যা করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলকে, বেগম মুজিবকে, বঙ্গবন্ধুর প্রেগনেন্ট পুত্রবধূদের, তার নিকট আত্মীয়দের? তারা কি অপরাধ করেছিল? এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের 32 সামরিক অভ্যুত্থান। এইভাবেই নাকি জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টের সামরিক অভ্যুত্থান। আসলে কি তাই? বলা যায় এইভাবেই রচিত হয়েছিল বাঙালির ইতিহাসে কলঙ্কময় একটি অধ্যায়ের, একটি ঘটনার। উনি প্রায় ডাকতেন আমাকে আর্মির খবর না আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। তো আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাক্তার যাইতাম, খাবার খাইতাম বসে। কই মাছ পছন্দ করতেন, ওই ওনার চৌবাচ্চা সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ। শেখ মুজিব বাড়িতে সে যত্রতত্র যেতে পারত, তার ডাক পড়তো সেখানে, সে সেখানে কই মাছ দিয়ে খাবার খেয়েছে শেখ মুজিবেরই সাথে। তাতেই বোঝা যায় দুটো জিনিস, কত বড় হারামি, বিশ্বাসঘাতক ছিল সে, এবং কত সহজে মানুষকে বিশ্বাস করতেন শেখ মুজিব। হলো যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফা, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিলেন। যে এটা তো একদম একটা দাস খর, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব। বাই দ্য ওয়ে, এটা শুধু ডালিমেরই ভাষ্য নয়, এটি স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তিদের অন্যতম একটি প্রপাগান্ডা, যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রবাসী সরকার নাকি ভারত সরকারের সাথে 7 দফা চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়েছিলেন। শেখ মুজিবও দস্তখত করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, বাস্তবে তথাকথিত 7 দফা কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকারের সাথে ভারত সরকারের অবশ্যই চুক্তি হয়েছিল। আসলে সেটি ছিল কি চুক্তি? আসুন শোনা যাক স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী ডক্টর কামাল হোসেনের মধ্যে কথোপকথনটি একটু কয়েক মিনিট ব্যাপী। আমি অনুরোধ করব চুম্বক অংশগুলি যেন আপনারা একটু শোনেন। তাজউদ্দিন আহমেদ ইতিহাসের পাতা থেকে বললেন যে 71-এর কিন্তু ভারত সরকারের সাথে একটাই চুক্তি হয়েছিল, যেটা আপনার 3টা বিষয় নিয়ে, আর যেই চুক্তিটার ভিত্তি ছিল আব্বুদেরই লিখে দেওয়া 3টা শর্ত ছিল। এক হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে, আর আরেকটা ছিল যৌথ বাহিনী হিসাবে ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশ মুক্তি বাহিনীর সাথে তারা বাংলাদেশে প্রবেশ করবে। কিন্তু এর আগে মানেক শ এবং উপরের জেনারেলরা ওনারা একক কমান্ডের কথা বলেছিলেন। তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ভেটো দিয়ে বলেন এটা যৌথ কমান্ডে যাবে, নট একক কমান্ড। তখন ইন্দিরা গান্ধী কিন্তু তাজউদ্দিন আহমেদের সেই ভেটোটাকেই উনি মেনে নেন। আর থার্ড ছিল যে যতদিন বাংলাদেশ সরকার চাইবে ততদিনই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে থাকবে। আর এরপরে নানা ধরনের গোজামিল কথা বলা হয় যে তাজউদ্দিন আহমেদরাও গোপন চুক্তি করেছিল, ওরা ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব দিয়েছিল। আসলে তো কার্যত সেটা হয়নি, বরং আমরা দেখি
যে তাজউদ্দিন আহমেদ যেটা করেছিলেন যে ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এই 3টা চুক্তি করেছিলেন। আর আরেকটা দেখা যায় যারা ধরেন অন্যান্য ধোঁয়াশা চুক্তির কথা বলে, সেই চুক্তির কপিও কেউ দেখেনি এবং সেই চুক্তি কোনো সরকারই বাতিল করেনি বাংলাদেশে। তাহলে কোথায় গেল? এটা একটা ভুয়া কথা বলে তারা কিছুটা বিকৃত করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সরকারকে তারা খাটো করার চেষ্টা করে। ওই কাউন্সিলে এবং অন্যান্য পাবলিক স্পিচেও একই কথাই বলেছিলেন যে যারা এসব মিথ্যা কথা বলছে, এসব কি চুক্তি হয়েছে, আপনারা যদি সেই চুক্তি প্রমাণ দিতে পারেন আমি ফাঁসি কাস্টেও যেতে রাজি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট। আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে কিচ্ছা বলে স্বাধীনতার কথা প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন কমান্ডার মোয়াজ্জেম হোসেন, পাকিস্তান নেভির। তিনি অর্থাৎ শেখ মুজিব জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছিলেন, এটি ডালিমের কথা। কিন্তু একটু পরেই সে আবার বলছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। তাহলে 1971 সালের 7ই মার্চের সেই ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। আমার এই ভিডিও 7ই মার্চের ভাষণ নিয়ে নয়, সেটি আপনারা বহুবার শুনেছেন। আমি শুধু এখানে ডালিমের গুরু জিয়াউর রহমানের লেখা একটি জাতির প্রবন্ধ থেকে একটু উদ্ধৃতি তুলে ধরছি। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই ক্যাডেটদের শেখানো হতো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন ওদের রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। তারপর 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। জিয়াউর রহমান। ডালিম বঙ্গবন্ধুর ইংরেজি জ্ঞান নিয়ে মশকরা করতে চেয়েছে। সে বলেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট নাকি বঙ্গবন্ধুর ইংরেজি শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন। খন্দকার মোশতাকের একটি ভিডিওতেও সে বলেছিল শেখ মুজিব ওয়াজ অ্যান আনএডুকেটেড পারসন, এই জাতীয় কিছু, অর্থাৎ শেখ মুজিব খুব শিক্ষিত ছিলেন না। দুজনেরই মন্তব্য আমি ধরে নিলাম সত্যি। শেখ মুজিবের ইংরেজির তুলনায় তাদের ইংরেজি জ্ঞান অনেক উঁচু, মেনেই নিলাম। কিন্তু আমার খুবই মজা পেয়েছিলাম কথাটি শুনে, এই জন্য যে ইংরেজি জানা ডালিম এবং মোশতাককে ইতিহাস মনে রাখবে বেঈমান এবং বিশ্বাসঘাতক হিসেবে, কিন্তু ইংরেজি না জানা শেখ মুজিবই ইতিহাসের বরপুত্র হিসেবে টিকে থাকবেন, টিকে আছেন। যখনই সে 1000 বছর পরে হলেও যে কোনো উৎসুক পাঠক, গবেষক মানুষ বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে উৎসাহী হলে, জানার আগ্রহ থাকলে সে শেখ মুজিব সম্পর্কে তার জানতেই হবে। তো এ প্রসঙ্গে একটি সত্য ঘটনা শেয়ার না করে পারছি না। বঙ্গবন্ধু নিজে কিন্তু তার সবচাইতে বড় কোয়ালিফিকেশনের কথা প্রকাশ্যে একজনকে বলেছিলেন। ডেভিড ফ্রস্ট প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুকে, হোয়াটস ইউর গ্রেটেস্ট কোয়ালিফিকেশন, আপনার সবচেয়ে বড় যোগ্যতা কী? বঙ্গবন্ধু ঝটপট উত্তর দিয়েছিলেন, আই লাভ মাই পিপল। ফ্রস্ট তখন আরেকটি প্রশ্ন করেছিলেন, হোয়াটস ইউর ডিসকোয়ালিফিকেশন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী? এবার বঙ্গবন্ধু একটু কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলেছিলেন, আই লাভ দেম টু মাচ, আমি বাঙালিকে অনেক বেশি মাত্রায় ভালোবাসি। এটা অন্য কেউ বললে ফেক শোনাবে, কিন্তু আমরা শেখ মুজিবের কথা বলছি। আমার বাঙালি, সে কেবল শেখ মুজিবের মুখেই শোভা পেত। অন্য কেউ বললে এটি ফেক মনে হবে বা মনে হতো। এমনকি মোহাম্মদ ইউনুস ও বললে
মানাবে না। বঙ্গবন্ধুর ঔদার্য ছিল তার অন্যতম একটি দুর্বলতা। বাঙালি তার ক্ষতি করবে এটি তার মাথায় ঢোকেনি। আমরা এখন জানি 15ই আগস্টের আগে দেশি বিদেশি গোয়েন্দারা তাকে সতর্ক করেছিল ডালিম জিয়া এদের ষড়যন্ত্রের ব্যাপারে, কিন্তু তিনি মোটেও সেগুলিকে পাত্তা দেননি। তিনি বলেছেন, ডালিম জিয়া এরা আমার ছেলের বয়সী, ওরা আমার ক্ষতি করবে কেন? বাঙালিকে শেখ মুজিবের মতো কেউ ভালোবাসেনি। তাই তো 2004 সালের বিবিসির সেরা বাঙালির জরিপে সারা বিশ্বের বাঙালি শেখ মুজিবকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত করেছিল, দ্য গ্রেটেস্ট বাঙালি অফ অল টাইম। এই ভিডিওটি আমার নিজেকে নিয়ে নয়, তবু আমার নিজের অবস্থান শেষের দিকে একটু পরিষ্কার করা দরকার। আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের নাম লেখাইনি, তবে ছোটোবেলা থেকেই বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি। তবে আমি বঙ্গবন্ধুকে দেবতা বা ফেরেশতা বানানোর তীব্র বিরোধী। আমি মনে করি বঙ্গবন্ধুরও অনেক ত্রুটি ছিল, দুর্বলতা ছিল। তা সত্ত্বেও বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাঙালির ইতিহাসে অবিসংবাদিত এক মানুষের নাম। তাকে আপনি যেই নামেই ডাকুন, শেখ মুজিব কিংবা শুধুই মুজিব কিংবা বঙ্গবন্ধু, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তার অবদান আপনি অস্বীকার করলে আপনার দেশপ্রেম আর বাঙালিত্ব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ থাকবে। শেষ করছি ভিডিওটি এক বিখ্যাত মুজিব সমালোচকের উক্তি দিয়ে। আমার প্রিয় লেখক, অসাধারণ চিন্তাবিদ আহমদ ছুফার সেই উক্তি দিয়ে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, অসংখ্য ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ থেকে অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যার দৃঢ়তা ছিল, ত্যাগ ছিল, আর ছেলের অসংখ্য দুর্বলতা, কিন্তু মানুষের হৃদয় ছিল ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলে মানুষের সাহস। আর জ্যোৎস্না রাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে, তা হলো তাঁর ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান।